ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের STF সদস্যরা রোববার তাদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে সরকারের বেঁধে দেয়া জ্বালানি। রেশনিং পদ্ধতিতে তেল পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। বলছেন, অপ্রতুল তেল দিয়ে দিনের প্রয়োজন মিটছে না তাদের। রয়েছে পাম্প বন্ধের অভিযোগও। এদিকে দেশে তেলের কোনো সংকট নেই উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, অবৈধভাবে কেউ তেল মজুত করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিরাপত্তার স্বার্থে দেশের জ্বালানি তেলের ডিপোতে সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার। আরও জানাচ্ছেন SM আরিফ। রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন। রবিবার সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে যানবাহনের লম্বা লাইন, দীর্ঘক্ষণ অপেক্ষা করে পাওয়া যাচ্ছে তেল। 2-3 ঘন্টা লাইনে কষ্ট হয়ে আছি, তারপরে এই যে মানুষজনের সাথে গন্ডল করতে হচ্ছে, মানে কেউ ভদ্রতা মানতেছে না, ফুট করে ঢুকাই দিচ্ছে। ম্যাডাম রিক্সা দিয়ে অফিসে গেছে, স্যারে রিক্সা দিয়ে অফিসে গেছে। নীলক্ষেতে 2টা পাম্পে তেল নাই, মানে ওরা পাম্প বন্ধ কত 3 দিন ধরে। অভিযোগের সত্যতা মিলল পাশের পাম্পেই। জ্বালানি না থাকার বিষয়টি বোর্ডে টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে 3টা সাড়ে 3টা পর্যন্ত বিক্রি করছে। অতিরিক্ত তেলের কারণে আমাদের বিক্রি হয় 4,000, 4,500, 5,000, 2,000 দিচ্ছে 16,000, 17,000। নিজেরাই সংকট তৈরি করতেছে, এটা আমি তাই বলবো। এবং তারা পাশার ভিতরে নিয়ে খাটের নিচে রাখতেছে। যেসব পাম্পে মিলছে তেল, সেগুলোতে দেয়া হচ্ছে সরকার বেঁধে দেয়া রেশনিং পদ্ধতিতে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন চালকরা। বিশেষ করে রাইড শেয়ার করে যাদের জীবিকা চলে, তারা পড়েছেন বেশি বিপাকে। 2 ঘন্টা লস করলাম, এই 2 ঘন্টা কি আমাদের ইনকাম হতো না? গাড়ি চালানোর বাদ দেখে তেল নিতে এলো। তেল দিতে চাইলে 10 লিটার করে, যাইতে আইতেই তো অবস্থা খারাপ হয়ে যায়, যে জ্যামজট বাইজে যায়। আসলে জানি না এই ভুক্তভোগীরা কতদিন আমাদের এই সমস্যাটা পোহাতে হবে। ভয় লাগতেছে যদি 1 সপ্তাহ এরকম স্থায়ী হয়, তাহলে দেশ অচল হয়ে যাবে। তাদেরকে একটু মেসেজটা দেন যে ভাই প্যানিক দেওয়ার কিছু নাই, তেল তো আছে সরকারের কাছে, আপনারা নিতে পারবেন, খামাখা মানুষকে কষ্ট দেওয়ার কি দরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ঘাটতি না থাকলেও সরবরাহ ঠিক রাখতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি করেছে সরকার। কেউ যেন অবৈধভাবে তেল মজুত না করে সে বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। আবার চোরাচালানিরা চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী 8টি জাহাজ। জাহাজগুলো গত 28 ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে। SM আরিফ, MyTV, ঢাকা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি আমদানিতে এখন পর্যন্ত কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ বিকেলে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানায়, গত 28 ফেব্রুয়ারির আগে বাংলাদেশের উদ্দেশ্যে হরমুজ প্রণালী পেরিয়ে আসা জ্বালানিবাহী জাহাজগুলো ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এসব জাহাজে থাকা জ্বালানি দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অপরিশোধিত জ্বালানিবাহী আরও কয়েকটি জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে বলেও জানানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জাহাজগুলো নিয়মিত বন্দরে আসছে, মাল খালাস করে চলে যাচ্ছে, কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বন্দরে নেই। এই বিষয়টাই আপনাদেরকে আজকে আমরা হাইলাইট করতে চাই। এর বাইরে আমাদের কাছে গতকালকে পর্যন্ত যে জাহাজগুলোর তথ্য আছে, যেগুলো জ্বালানি সংক্রান্ত মালামাল নিয়ে এসেছে, যেমন LNG, LPG এই ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে, সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে, সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব।
নারীদের মূলধারার বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় জাতিও এগিয়ে যায়। অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা দেওয়া হয়। হাসান বিশ্বাসের ক্যামেরায় আতিকুর রহমান তিস্তাসের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও 5 জন নারীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, বাংলাদেশের নারীর ভবিষ্যৎ হবে নিরাপদ, মর্যাদাবান ও সম্ভাবনাময়। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নারীদের মূলধারার বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। এ বিশাল নারী শক্তিকে রাষ্ট্র ও সমাজের মূল ধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও 10 মার্চ থেকে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গুম খুন করেও বিন্দু মাত্র অনুশোচনা নেই ফ্যাসিস্ট হাসিনার। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আরও থাকছে সাদিয়া হক মাওয়ের প্রতিবেদনে। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। আরও সুমনের মতো যত আছে সবাইকেই আমরা পেতে চাই। মায়ের ডাকের অনুষ্ঠানে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হয়তো আমরা থাকবো না এই পৃথিবীতে, কিন্তু এই কথাগুলো কিন্তু থেকে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কাছে অনুরোধ জানাবেন গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। মির্জা ফখরুল আরও বলেন, বিদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় অনুষ্ঠানে অতিথিরা তাদের গুম থাকাকালীন ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। নির্যাতনের পরে আমাদের যে রুমে গুম করে রাখা হয়েছিল সেই রুমে কিন্তু একাই ছিলাম। ছোট্ট একটি রুম, একটি কবরের মতো। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, নারীর ক্ষমতায়নের জন্য স্নাতকোত্তর পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হবে। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ
সমৃদ্ধ হয়, আর নারীরা যখন নেতৃত্ব দেয় তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেল সাশ্রয়ের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন কর্মসূচি দিলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সাশ্রয় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। ঈদযাত্রা আরামদায়ক করতে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সড়ক পরিবহনে যাতে মানুষের ঈদযাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি, সেই জন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ফিলিং স্টেশনগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানান। জেসমিন, আপনি যেমনটা জানতে চেয়েছেন, গত দুদিন ধরেই তেল কাণ্ডে পুরো দেশেই কিন্তু একটি সংকট এবং বিশেষ করে যে আতঙ্কের নাম কিন্তু ছিল যে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট, এটি নিয়ে কিন্তু সারা দেশেই যে তেলকাণ্ড সেটি কিন্তু রংপুরেও আসলে গত 2 দিন ধরে আমরা দেখেছি। আপনি জানেন যে ইরান, ইসরায়েল এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল যে আমদানি, সেটি কিন্তু এই সরবরাহটা বন্ধ হয়ে যাবে এমন শঙ্কায় কিন্তু আসলে আমরা দেখেছি যে রংপুর সহ প্রায় সারা দেশেই কিন্তু এই তেলের যে আসলে একটা সংকট, সেটি কিন্তু আতঙ্কে ছিল। বিশেষ করে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু সেই আতঙ্কে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করতে। তবে গত 2 দিন ধরে যে ধরনের আসলে লম্বা লাইন ছিল পেট্রোল পাম্পগুলোতে, সেটি কিন্তু রংপুরে আমরা যেটি দেখেছি যে অনেকটাই কমে গিয়েছে এবং স্বাভাবিকভাবে যে তেল গ্রহণ যারা বাইকাররা রয়েছেন তারা সেটি গ্রহণ করছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে যারা পাম্প মালিকপক্ষ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা তেল আপনারা বিক্রি করছেন, তেল সংকট নিয়ে কোনো আপনাদের আভাস রয়েছে বা আপনারা যেখান থেকে তেল সংগ্রহ করেন সেখানে কোনো কথা জানেন কিনা, কি বলবেন? না, কোনো সংকেত নাই, কিন্তু ঘটনা হয়েছে আমাদের যে তেলটা রিজার্ভে ছিল, আমরা শুক্রবার শনিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিক্রি করলাম। এই যে মনে করেন তেলটা আসলো বিকালবেলা, হাফ গাড়ি পেট্রোল আমরা পাইছি, 4,500 লিটার আমরা পেট্রোল পাইছি, অকটেন নাই। এই আমরা পেট্রোলে কিন্তু বিক্রি করতেছি, অকটেন আমাদের বন্ধ, কিন্তু মানুষ বেশিরভাগে তো অকটেন নেয় আর কি, মোটরসাইকেল মানে না। তেলের সংকট কি আছে এমন কোনো আভাস আছে আপনাদের কাছে? না, এইটাও আমাদের কাছে নাই, কিন্তু সরকার বলতেছে তেল কোনো সমস্যাই হবে না। জি, আমরা আসলে যেমনটা শুনছিলাম যে যারা পেট্রোল মালিকপক্ষ যারা রয়েছে তারা যেটি বলছিলেন, এবং সব মিলে যদি বলা যায় যে
যে এই যে রংপুরে কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরে যে ধরনের সংকট এবং বিশেষ করে আতঙ্ক ছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে এবং সরকারের পক্ষ থেকে যে রেশনিং পদ্ধতিতে বিশেষ করে বাইকাররা 200 টাকা করে তেল পাবে এবং বিশেষ করে যারা কার চালায় তারা কিন্তু 10 লিটার পর্যন্ত তেল পাবে। এই রেশনিং পদ্ধতিতে এই রংপুরের যে পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখছি যে সেখান থেকে তেল সংগ্রহ চলছে এবং বিক্রি সেটি কিন্তু চলমান রয়েছে। তবে এটি আতঙ্কের কথা নয় এবং তারা অনেকে কিন্তু মজুদের যে বিষয়টা অসুস্থ যে মজুদের প্রক্রিয়া যাচ্ছে সেটি কিন্তু অনেকটাই করার কারণে এই তেল সংকটটা সেটা হয়েছিল এবং হরমুজ প্রণালীর যে আসলে তেল সরবরাহ সেটি চলমান রয়েছে। এই কারণে যে সংকট সেটি কিন্তু আসলে থাকবে না এমনটাও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সাধারণ মানুষ। তবে এই ছিল আমার কাছে রংপুর থেকে পেট্রোল পাম্পে তেল বিক্রি এবং তেল সংগ্রহ নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের ফিলিং স্টেশন থেকে সেখানকার পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, যাজক ও অন্য সেবা কর্মীদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় ঈদ উল ফিতরের আগেই দেশের ৬,৪৩৮টি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য এই ভাতা কার্যক্রম শুরু করা হবে। রোববার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এই তথ্য জানিয়েছেন। আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। জনপ্রশাসন উপদেষ্টা জানান, পাইলট পর্যায়ে মসজিদের ইমামকে মাসে 5,000 টাকা, মুয়াজ্জিনকে 3,000 টাকা এবং খাদেমকে 2,000 টাকা করে সম্মানী দেওয়া হবে। অন্যদিকে মন্দিরের পুরোহিতকে 5,000 ও সেবায়েতকে 3,000 টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষকে 5,000 ও উপাধ্যক্ষকে 3,000 টাকা এবং গির্জার যাজককে 5,000 এবং সহকারী যাজককে 3,000 টাকা সম্মানী দেওয়া হবে। এছাড়া ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের 1,000 টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তাদের বৃহৎ উৎসবে 2,000 টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27 কোটি 13 লক্ষ টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বর্তমান সংসদ হবে প্রাণবন্ত, বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। আসলে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ। সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে চিফ হুইপ বলেন, সংসদকে কার্যকর করার সকল প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ চলছে। সরকার চায় সকল বিষয় সংসদে বিতর্ক হোক এবং বিরোধী দল সেই বিতর্ক করুক। বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন মানে বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশনে। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচার হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নারী শক্তি। ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশে জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, বৈষম্যহীন নারী অধিকার মর্যাদা আদায়ে কাজ করবে সংগঠনটি। এই সময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং নারী শক্তির যে ঘোষণাপত্র এবং লক্ষ্য উদ্দেশ্য সেই গঠনতন্ত্র সেটা প্রণয়নে ওনারা কাজ করবেন এবং সারা দেশের নারীদেরকে সংগঠিত রাখবেন। আমরা জাতীয় নারী শক্তির জন্য শুভেচ্ছা রাখছি। জাতীয় নারী শক্তি
যাতে বাংলাদেশে নারীদের পক্ষে একটা শক্ত অবস্থান, শক্ত লড়াই তৈরি করতে এবং নারীদের বিশেষত কারেন্ট ইস্যুগুলো যেগুলো আছে সাইবার বুলিং এবং নারী প্রতি সহিংসতা, এটার প্রতিরোধে তারা যাতে একটা দৃঢ় অবস্থান রাখতে পারে। আমাদের মা বোনরা যারা জুলাই গণঅভ্যুত্থান এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা 4 ও ঢাকা 16 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 8 জুন দিন নির্ধারণ করেছেন আদালত। আজ কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানান। আওয়ামী শাসন আমলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় জবানবন্দি দেয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানের জেরা শুরু হয়েছে আজ। জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল গনি টিটো। গত 21 জানুয়ারি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ব্যারিস্টার আরমান। সেদিন নিজের গুম জীবনের আদ্যোপান্ত ও বিস্তারিত তথ্য তিনি আদালতে তুলে ধরেন। জানান 2016 সালের 9 আগস্ট রাতে তাকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণ করা হয়। টিএফআই সেলে গুমের দায়ে গত বছরের 22 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় 5টি অভিযোগ গঠন করা হয়। সেই দিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, পবিত্র রমজান মাসেও পাঠক ক্রেতায় মুখর অমর একুশে বই মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, অমর একুশে বই মেলার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে একটা সময় পাঠকের ভিড়ে এই জায়গাটিতে ছিল কিন্তু তিল ধরনের জায়গা কিন্তু ছিল না, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে সেই অমর একুশের বইমেলায় কিন্তু পাঠক সমাগম একেবারেই নেই বললেই চলে। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই কিন্তু একুশের বইমেলায় কিন্তু এখন পাঠক সমাগম কমে আসছে। আপনি জানেন যে এমনিতেই এবার কিন্তু বইমেলা শুরু হয়েছে দেরিতে, তার উপর রোজাকে কেন্দ্র করে মেলার সময় কিন্তু কমিয়ে আনা হয়েছে। আর যে কারণে এবার কিন্তু বেচাকেনার ঘাটতিও কিন্তু দেখা যাচ্ছে বহুলাংশে। এই বিষয়ে প্রকাশকরা কি বলছেন সেটা যদি আমরা জানতে চাই, একটু বলবেন যে আসলে এবারের বইমেলা নতুন করে বেশ ভালো গেল এবং আজকে কেমন যাচ্ছে? এবারের বইমেলা দেখেন প্রথম থেকেই হচ্ছে আজকে প্রায় মেলার 10-11 দিন মেলার সেল একবারে নাই বললেই চলে। গত শুক্রবার এবং শনিবার টুকটাক হইলো, আজকে একবারেই লোকজন নাই আর হচ্ছে সেল একবারেই কম বলাই যায়। যেমনটি শুনছিলেন, আসলে গেল শুক্রবার মেলা কিন্তু জমজমাট হয়ে উঠেছিল পাঠকদের সমাগমে। বলা চলে এই মাসের প্রথম এই মাসের এই 11 দিন পর্যন্ত আজকে মেলা চলছে। এই মেলার 11 দিনে শুক্রবার অর্থাৎ ছুটির দিন কিন্তু বেশ মেলাটা কিন্তু জমে উঠেছিল এই একদিন। তারপর শনিবার থেকে আজ রোববার এই পর্যন্ত কিন্তু মেলার হঠাৎ করেই মানে পাঠক সমাগম কম হতে থাকে, মানে ধস নামে। তো এর একটা আসলে কারণ দেখা যাচ্ছে যে ঘনিয়ে আসছে আসলে ঈদ, আর ঈদে সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, আবার অনেকেই বাড়ি যাওয়ার পালা। আজকে আমি সকালে দুপুর দেখে আসছি রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা, সেক্ষেত্রে মেলায় কিন্তু মানে ওই রকম ভিড় ঝাপটা নেই। তবে সেই সুবাদে কিন্তু বইমেলায় যে প্রতিদিন কিন্তু প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই, নতুন নতুন লেখকের বই সে প্রকাশ হচ্ছে এবং গতকাল পর্যন্ত 800 বই প্রকাশ হয়েছে এবং আজ পর্যন্ত আজ হয়েছে প্রায় 1000 খানিক বই প্রকাশ হয়েছে। মেলা ঘিরে আসলে এখনও পর্যন্ত মেলার ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য পুলিশ তারাও কিন্তু এখানে টহল দিচ্ছে। তো এই ছিল অমর একুশের বইমেলার থেকে সর্বশেষ খবর।
বাবু, আপনাকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি ও হত্যা সহ 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন। গেল বছরের 26 অক্টোবর খায়রুল হকের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। খায়রুল হক 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে রায় দেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। 2025 সালের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রা বাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে শাহবাগ ও নারায়ণগঞ্জে রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।